Assalamualaikum, good morning. The student of class 9 and 10, I invite you to join our online class. I am Muhammad Idris Ali Khan, assistant teacher, Halima Girls School and College. I invite you to join our online class. You have already known I have taken 3 classes about narration or speech. I have taken and discussed about assertive sentence, interrogative sentence, and imperative sentence. Imperative sentence, today I want to discuss imperative sentences beginning with let. ইম্পারেটিভ সেন্টেন্সেস বিগিনিং উইথ লেট, অর্থাৎ লেট দ্বারা শুরু ইম্পারেটিভ সেন্টেন্স স্পিচটা চেঞ্জ করলে ইনডাইরেক্ট স্পিচে এটা কীভাবে লিখতে হয়, এর রুলগুলো কীরকম কী হবে, আমি আজকে তোমাদের সাথে সেই বিষয়টি আলোচনা করব। তাহলে লেটস গো অ্যান্ড লেটস স্টার্ট। I invite you to take a pen and a notebook and try to write down what I have written on the board and try to find out and write down the important point of this class. Now I am going to analyze the examples worked out on the board. So come to the point and listen to me carefully. You can see on the board I have written 2 examples. Number 1, he said to you, let us play. Let us play. He said to you, let us play. And number 2, the man said to me, let me go. Let me go. Both the reported speeches are imperative sentence and both the sentences are beginning with let. অর্থাৎ আমি যে 2টি সেন্টেন্স বা যে 2টি এক্সাম্পল বোর্ডে লিখেছি, 2টি এক্সাম্পলই রিপোর্টেড স্পিচ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স 2টি লেট দ্বারা শুরু হয়েছে। Number 1, I have underlined let us. The reported speech, the beginning with let, and there is let us. But the sentence number 2, example number 2, there is let me. I request you to look at or watch the sentences carefully. আমি তোমাদেরকে বলবো সাবধানে, খুব সতর্কতার সাথে এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় তাহলে লেট বিহীন যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আছে সেগুলো থেকে এর চেঞ্জের যে রুলগুলো আছে, দ্য রুলস অফ চেঞ্জিং রিপোর্টেড স্পিচ ইনটু ইম্পারেটিভ স্পিচ, এখানে রুলগুলো একটু লিটল ডিফারেন্স ফ্রম the other sentences of imperative form. Imperative sentences যে অন্যান্য স্ট্রাকচার আছে, গঠন আছে, যেগুলো সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, সেগুলো থেকে লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলটা একটু ভিন্ন। সেই ভিন্নতা আমি এখন অ্যানালাইজ করছি। যেমন নাম্বার 1, if we analyze the example number 1, we can find out I have written in reported speech proposed. Instead of said, I have written proposed, and then after reporting verb, I have written that. After reporting verb. তাহলে আমরা দুটো নতুন জিনিস পেয়ে গেলাম আগের ক্লাস থেকে। সেটা হলো আমরা রিপোর্টিং ভার্বে কি লিখেছি, প্রপোজড লিখেছি, আর
রিপোর্টিং ভার্বের পরে যে কমার উঠিয়ে দিয়ে আমরা এখানে দ্যাট লিখেছি। আমরা এর আগের ক্লাসে যখন ইম্পারেটিভ সেন্টেন্সের নেরেশনগুলো চেঞ্জ করেছিলাম বা স্পিচটা চেঞ্জ করেছিলাম, তখন বলেছিলাম বা আমরা শিখেছিলাম যে এই যে রিপোর্টেড স্পিচ যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং সেটা যদি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে তখন কী হবে না, সেন্টেন্সের মাঝে কোনো দ্যাট বসবে না, দ্যাটের জায়গায় একটা টু লিখতে হবে, টু প্লাস ভার্ব দিয়ে এইভাবে সেন্টেন্সটাকে শেষ করতে হবে। কিন্তু আজকের যে আলোচনা, সে আলোচনা যেহেতু রিপোর্টেড স্পিচটি লেট দ্বারা শুরু হয়েছে, সুতরাং এখানে আমরা দ্যাট ব্যবহার করব। আর প্রপোজ কেন লিখলাম সেটা আগেও বলেছি, এখনও বলেছি, ভবিষ্যতে বলবো একই ধরনের কথা। অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের মিনিংটা যেভাবে বোঝাবে আমরা রিপোর্টিং ভাবে সেই অর্থ অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ রিপোর্টেড স্পিচ, আমরা সেই রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে একটি ভার্ব রিপোর্টেড স্পিচের মধ্যে ইউজ করব। এখানে লেটাস প্লে, এখানে বোঝা যাচ্ছে যে হি সেড টু মি, হি সেড টু ইউ, সে তোমাকে বললো লেটাস প্লে। এখানে দ্য লেটাস প্লে এই সেন্টেন্সটা দ্বারা একটা প্রপোজাল করেছে। অর্থাৎ somebody proposed someone to something, or someone offers something to anybody. এখানে আমরা দেখতে পাচ্ছি সে তোমাকে কি করছে, খেলার জন্য প্রস্তাব দিয়েছে, বলেছে লেটস প্লে, চলো খেলাধুলা করি। সুতরাং এখানে এই সেড ভার্বের জায়গায় আমরা প্রপোজ লিখেছি, প্রপোজটা কোথায় দিয়েছি, রিপোর্টেড স্পিচের অর্থ, অর্থাৎ রিপোর্টেড স্পিচ দ্বারা একজন ব্যক্তিকে প্রস্তাব দিয়েছে, সুতরাং আমরা এখানে রিপোর্টিং ভার্বে প্রপোজ লিখেছি। এরপর বলেছিলাম লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে সেখানে দ্যাট বলবে, আমরা দ্যাট বসিয়ে দিয়েছি। এরপরে যে রুলটা আমাদের খেয়াল করতে হবে সেটা হলো রিপোর্টেড স্পিচের যে ইম্পারেটিভ সেন্টেন্স, আমি এর আগেও বলেছিলাম যে রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সই থাকুক না কেন, আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করবো তখন এটা অবশ্যই অ্যাসার্টিভ ফর্মের সেন্টেন্স হয়ে যাবে। এটা কী হবে, এটা অবশ্যই অ্যাসার্টিভ ফর্মের সেন্টেন্স হবে। এবং অ্যাসার্টিভ ফর্মটা আমরা কীভাবে লিখি আমি মনে করে দিয়েছি, আগেই বলেছিলাম যে এটা আমরা লিখব হলো সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। এই স্ট্রাকচারে যখন আমরা কোনো সেন্টেন্স লিখে বলবো তখন সেটা কী হবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তবে এখানে একটা কথা আছে যে আমরা পার্সন স্কেল চেঞ্জ করে দ্যাট লিখলাম, কিন্তু শুড কোথায় পেলাম। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়ে সেটা যদি প্রস্তাব বোঝায়, অর্থাৎ লেটের মাধ্যমে যদি একজন ব্যক্তি আর ব্যক্তিকে কোনো কাজের প্রস্তাব দেয়, তখন আমরা রিপোর্টিং ভার্ব প্রপোজ লিখব এবং রিপোর্টেড স্পিচে সাবজেক্টের পরে শুড ব্যবহার করব। তাহলে আমার মনে হয় তোমরা ঘটনা বুঝতে পেরেছো। আমি আর একবার বলছি, এই সেন্টেন্সটা শেষ করি, আমি এই সেন্টেন্সটা শুরু করব। তাহলে আমরা কী পেলাম, রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে আমরা রিপোর্টিং ভার্ব প্রপোজ লিখছি, লেট দ্বারা শুরু হয়েছে এই জন্য আমরা এখানে দ্যাট লিখেছি, এবং রিপোর্টেড স্পিচটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই কারণে আমরা এটাকে অ্যাসার্টিভের স্ট্রাকচার অনুযায়ী বা অ্যাসার্টিভের গঠন অনুযায়ী লিখবো, সেই কারণে আমরা লিখেছি সাবজেক্ট, এবং বলছিলাম লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায় তাহলে রিপোর্টেড স্পিচে সাবজেক্ট উপরে শুড বসবে, শুড বসিয়েছি। শুডের পরে প্লে এর পুরো মূল ভার্বের অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বা আমরা ভাবিক ভার্ব যাই বলি, এটা কোনো পরিবর্তন হয়নি, কারণ শুড মোডাল ভার্ব, এবং আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, দ্য রাইট ফর্ম অফ ভার্বসের যে রুল, সেই রুল অনুযায়ী আমরা জানি যে মোডাল ভার্বের পরে মেইন ভার্বের বা প্রিন্সিপাল ভার্বের আর কোনো চেঞ্জ হয় না, ফর্মের কোনো চেঞ্জ হয় না। এটা সবসময় কী করতে হয়, বেস ফর্মে বা সিম্পল প্রেজেন্ট ফর্মে লিখতে হয়। সুতরাং আমরা শিখতে পারলাম যে লেট দ্বারা যদি প্রস্তাব বলে তাহলে তখন আমরা ডিরেক্ট স্পিচটাকে কীভাবে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করবো, এটা আমরা সুন্দরভাবে দেখে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছি। Now I will analyze the example number 2. Example number 2 তে আমি লিখেছিলাম the man said to me let me go. লোকটি আমাকে বলল আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এখানে আছে, আমি আন্ডারলাইন করেছি, এখানে লেখা আছে let me, আমাকে যেতে দাও, let me। অর্থাৎ এখানে লেটের পরে সিঙ্গুলার ফর্মের নাউন আছে, প্রোনাউন আছে, অর্থাৎ সিঙ্গুলার ফর্মের পার্সন আছে, লেটের পরে পার্সনটা হচ্ছে সিঙ্গুলার, এবং এই লেট মি গো এটা দ্বারা একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে কোনো প্রস্তাব দেয়নি, অর্থাৎ এটার মাধ্যমে এই রিপোর্টেড স্পিচের মাধ্যমে কোনো প্রস্তাব প্রকাশ করেনি বা প্রস্তাব বোঝায়নি। সুতরাং এখানের অর্থটা যদি আমরা খেয়াল করি তাহলে কী বলা হবে, লেট মি গো,
দ্য ম্যান সেড টু মি লেট মি, লোকটা আমাকে বললো আমাকে যেতে দিন। তাহলে এমনও হতে পারে লোকটা আমাকে অনুরোধ করেছে বা লোকটা আমাকে বলেছে, কিন্তু প্রস্তাব দেয়নি। এই কাজের এই সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রস্তাব বোঝা যায়নি। সুতরাং আমরা এখানে কি লিখেছি, আমি লিখেছি দ্য ম্যান রিকোয়েস্টেড, যেহেতু বলছে লোকটা বলছে আমাকে যেতে দিন, অর্থাৎ লোকটা যাওয়ার জন্য আমার পারমিশন দরকার, অর্থাৎ আমার উইদাউট মাই পারমিশন ই কান্ট গো। হ্যাঁ, আমার পারমিশন ছাড়া সে যেতে পারবে না, এর জন্য সে কী করছে, আমার কাছে পারমিশন চাচ্ছে বা অনুমতি চাচ্ছে। সুতরাং এখানে আমরা ধরে নিতে পারি যে লোকটা আমার কাছে রিকোয়েস্ট করছে, অথবা আমরা যদি সিম্পল মিনিংয়ে ধরি তাহলে এখানে আমরা কি লিখতে পারি, টোল্ডও লিখতে পারি। টোল্ড, we can write told, we can also write told instead of request, অর্থাৎ আমরা রিকোয়েস্ট না লিখে রিকোয়েস্টের জায়গায় আমরা টোল্ডও লিখতে পারি। তাহলে আমরা যদি এরকম করি, দ্য ম্যান রিকোয়েস্টেড মি অর দ্য ম্যান টোল্ড মি, বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু তাহলে দ্যাট হবে, আমরা দ্যাট লিখেছি, এরপরে পারসন লিখেছি, পারসনের পরে এখানে আবার শুড না লিখে এই সেন্টেন্সে আমরা মাইট লিখেছি। অর্থাৎ এখানে আরেকটু নতুন জিনিস আমরা পেয়ে গেলাম, সেটা হলো যে একটা মডাল ভার্ব, তবে সেই মডাল ভার্বটা কি নয়, মডাল ভার্বটা শুড নয়। আমরা যেমন এক্সাম্পল নাম্বার 1-এ শুড লিখেছিলাম, কিন্তু এখানে আমরা মাইট লিখেছি। তাহলে আমরা কি বলবো বা কি বুঝতে পারছি যে এখানে একটু, অর্থাৎ এক্সাম্পল নাম্বার 1 থেকে এখানে একটি সামান্য বা লিটল ডিফারেন্স রয়েছে, একটু কিছুটা পার্থক্য রয়েছে। পার্থক্যের কারণ হলো এখানে লেটার দ্বারা প্রস্তাব বুঝেছিল, কিন্তু এখানে লেট মে দ্বারা প্রস্তাব বুঝায়নি। সুতরাং মিনিংয়ের দিক দিয়েও এখানে পার্থক্য আছে, যে কারণে আমাদের সেন্সিংয়ের দিক দিয়েও এটা পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে আমরা বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ ফর্মে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, এই স্ট্রাকচারাল সেন্টেন্স হবে। তাহলে আমরা দ্যাট লিখলাম লেটের জন্য, ইম্পারেটিভ ফর্মের জন্য দ্যাট লিখলাম, সাবজেক্ট লিখলাম এবং মাইট লিখলাম, মাইট অর্থাৎ। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি যে লেট মি বা লেট একটা কথা, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট দ্বারা প্রস্তাব না বুঝে অন্য কিছু বোঝায়, তখন আমরা এর অর্থ অনুসারে রিপিটিং ভার্বে একটা ভার্ব লিখবো এবং রিপোর্টিং স্পেসের সাবজেক্টের পরে আমরা এখানে মাইট লিখবো। কী লিখবো, সাবজেক্টের পরে আমরা মাইট লিখবো, শুরু না লিখে মাইট লিখবো। হ্যাঁ, তবে বইয়ে বা কোনো সময় তোমার সলিউশনে দেখবে এখানে মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু এই কথাও লেখা আছে। কি লেখা যেতে পারে, মাইটের পরিবর্তে, অর্থাৎ ইনস্টিড অফ মাইট আমরা লিখতে পারি এ মাই বি এস টি, মাইট বি অ্যালাউড, এ ডবল এ ডাব্লিউ ই বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু, এরকম লেখা যেতে পারে। অর্থাৎ শুধু মাইট লিখলেও হবে, অথবা মাইট বি অ্যালাউড টু এই কথাটা লিখলেও হবে। তবে আমরা সংক্ষেপে মাইট লিখলে যদি হয় তাহলে আমি আর অত দূর লিখতে যাবো না, মাইট বি অ্যালাউড টু লিখতে যাবো না। তবে আমি কেন দেখিয়ে দিলাম মাইট বি অ্যালাউড টু লেখা যায়, এই কথাটা আমি কেন বললাম, এটা বলবার কারণ হলো যখন তোমরা কোনো বইয়ে দেখবা যে এটা ওয়ার্ক আউট করা আছে, অর্থাৎ এক্সাম্পলগুলো ডান এক্সাম্পল, অর্থাৎ যেটা করে দেওয়া আছে সেটা তোমরা দেখো, আর সেখানে যদি মাইট বি অ্যালাউড টু লেখা থাকে তাহলে তোমরা এটাকে ভুল মনে করবে না, অর্থাৎ ভুল মনে করা যাবে না। আর এই কারণেই আমি অর্থাৎ এখানে যে দুইটা রুল আছে বা দুইটা ওয়াই আছে, দুইটি পদ্ধতিতে আমরা করতে পারি, সেই কথাটা আমরা জেনে গেলাম বা শিখে নিলাম। অর্থাৎ আমরা ডির পরে মাইট লিখতে পারি অথবা মাইট বি অ্যালাউড টু এই কথাটাও লিখতে পারি। তাহলে আমি এখন যদি আরেকটু এটা একটু রিভাইজ বা রিভিশনে আসি, তাহলে আমরা কী দেখবো, আমরা দেখবো যে লেট দ্বারা প্রস্তাব না বোঝানোর কারণে আমরা এখানে রিকোয়েস্ট অথবা টোল্ড লিখেছি, লেট দিয়ে শুরু হওয়ার কারণে আমরা এখানে দ্যাট ব্যবহার করেছি, এবং রিপোর্টেড স্পিচটাকে আমরা অ্যাসার্টিভ ফর্মে ব্যবহার করে সাবজেক্ট প্লাস মাইট অথবা মাইট বি অ্যালাউড টু গো এটা লিখেছি। অর্থাৎ আমরা যদি একটু টোটালটা অ্যানালাইজ করি তাহলে ঘটনাটা এরকম হবে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় তাহলে আমাদের এখানে we have to follow two rules or two ways, আমাদেরকে দুইটি কথা বা দুইটি পদ্ধতি মনে রাখতে হবে যখন লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। যদি লেট দ্বারা ইম্পারেটিভ শুরু হয়ে লেটের পরে প্লুরাল পারসন থাকে, অর্থাৎ লেট আস থাকে, সরি প্লুরাল হলেই হবে না, অর্থাৎ লেট আস থাকে, তাহলে আমরা এই তখন এই মিনিংটা যারা প্রস্তাব বোঝাবে, প্রস্তাব বোঝানোর কারণে আমরা তখন রিপোর্টিংভাবে প্রপোজ লিখবো এবং রিপোর্টিং স্পিচের সাবজেক্ট করে শুড লিখবো, এবং রিপোর্টেড স্পিচ লেট দ্বারা শুরু হওয়া সত্ত্বেও যদি এটাতে কোনো প্রস্তাব না বোঝায়
তাহলে রিপোর্টিং ভার্বের অংশে আমরা রিকোয়েস্ট অথবা টোল্ড অথবা সাজেস্ট, সামটাইমস উই ক্যান রাইট সাজেস্ট অর সাজেস্টেড, অর্থাৎ আমরা সাজেস্টও লিখতে পারবো। তাহলে রিপোর্টিং ভার্বের অংশে রিকোয়েস্টেড, টোল্ড আর সাজেস্টেড, দেন সাবজেক্টের পরে শুডের জায়গায় আমাদের মাইট লিখতে হবে। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি যে লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স যখন শুরু হয়, কোনো রিপোর্টেড স্পিচে লেট থাকে এবং লেট দ্বারা শুরু হয়, তখন যখন আমরা এটাকে ইনডিরেক্টিভ স্পিচে চেঞ্জ করবো, তখন আমরা কি করব, কয়টা রুল মনে রাখবো? আমরা দুইটা রুল মনে রাখবো। দুইটা রুলের ভিতরে একটা হচ্ছে লেট দ্বারা প্রস্তাব বুঝাইলে আমাদের রিপোর্টিং ভার্বে আমরা লিখবো প্রপোজড এবং রিপোর্টেড স্পিচে লিখবো সাবজেক্টের পরে শুড। আর লেট দ্বারা প্রস্তাব না বুঝালে আমরা রিপোর্টিং ভার্বে লিখবো সেডের জায়গায় লিখবো রিকোয়েস্টেড অথবা টোল্ড অথবা সাজেস্টেড, এবং রিপোর্টেড স্পিচের অংশে সাবজেক্টের পরে আমরা মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, এরপরে মূল বাক্যটা লিখে সেন্টেন্সটা শেষ করবো। আশা করি তোমরা লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে সেই রিপোর্টেড ডিরেক্ট স্পিচকে কীভাবে চেঞ্জ করতে হবে সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে প্লিজ কন্ট্যাক্ট আস অর কন্ট্যাক্ট মি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আর বেটার রিয়েলাইজেশন। আশা করি তোমরা কথা বুঝতে পারছো। আমি আমার ক্লাস আজকের মতো এখানে আমি আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। আই এম গোইং টু ফিনিশ দিস ক্লাস ফর টুডে। Thank you very much. Thank you all. I wish you good luck, and I wish you keep well and safe and sound. Thank you very much. Thank you.